ক্লাস 11 অক্সিডেশন রিডাকশন আমরা পড়েছিলাম এবং তার প্রথম অধ্যায়টা আমরা আলোচনা করেছি। আজকে যেটা আমরা আলোচনা করব জারণ সংখ্যার ভিত্তিতে তোমার জারণ এবং বিজারণের ব্যাখ্যা। বলছে কোনো পরমাণু বা আয়নের জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তখন সেটাকে বলা হচ্ছে জারণ। আবার যদি কোনো পরমাণু বা আয়নের জারণ সংখ্যা হ্রাস পায় তখন সেটাকে বলা হচ্ছে বিজারণ। তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি পেলে সেটাকে আমরা বলবো জারণ, জারণ সংখ্যা হ্রাস পেলে সেটাকে আমরা বলবো বিজারণ। নিচে আমি এক্সাম্পল দিয়েছি, উদাহরণ দেখো, Fe2+ থেকে হয়ে গেছে Fe3+, তার মানে একটা ইলেকট্রন বেরিয়েছে, +2 থেকে +3 জারণ সংখ্যা হয়েছে, মানে জারণ সংখ্যা বেড়েছে, এটাকে বলা হচ্ছে জারণ। ঠিক একইভাবে I থেকে I2 হয়েছে, -1 থেকে 0 এক একক বেড়েছে, তাই এটাকে আমরা বলবো জারণ। বিজারণটা কি? কোনো পরমাণু বা আয়নের যদি জারণ সংখ্যা হ্রাস পায় তখন সেটাকে আমরা বলছি বিজারণ। যেমন ধরো ক্লোরিন, এখানে জারণ সংখ্যা ছিল 0, সেখান থেকে হয়ে গেছে -1, মানে 0 থেকে -1 এক একক হ্রাস পেয়েছে, তাই এটাকে আমরা বলবো কি বিজারণ। নেক্সট আমরা যেটা আলোচনা করব জারণ সংখ্যার ভিত্তিতে জারক দ্রব্য এবং বিজারক দ্রব্য। দেখো, জারণ বিজারণ বিক্রিয়ায় কোনো একটি যৌগের কোনো একটি পরমাণু জারণ সংখ্যা বৃদ্ধি পেলে, অর্থাৎ জারিত হলে, যার জারণ সংখ্যা বৃদ্ধি পায় সে নিজে জারিত হচ্ছে, অর্থাৎ অপরকে বিজারিত করবে। অপরকে বিজারিত করা মানেই হচ্ছে সেটাকে আমরা বলবো বিজারক পদার্থ। ঠিক উল্টোটা, জারণ বিজারণ বিক্রিয়ায় কোনো একটি মৌলের কোনো একটি পরমাণু জারণ সংখ্যা যদি হ্রাস পায়, অর্থাৎ নিজে যদি বিজারিত হয়, তাহলে অপরকে জারিত করবে, আর অপরকে জারিত করার অর্থই সেটা হচ্ছে জারক পদার্থ। উদাহরণ এখানে আমি দিয়েছি, দেখো, জারণ যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেটকে যদি সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যোগ করা হয়, তাহলে ফেরাস সালফেট ফেরিক সালফেটে পরিণত হয়, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট ম্যাঙ্গানাস সালফেটে পরিণত হয়। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে কমলা বর্ণের, অর্থাৎ এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট ম্যাঙ্গানাস লবণে পরিণত হয়, যেটা হচ্ছে বর্ণহীন। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো, এই তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগে ম্যাঙ্গানিজটা +7 জারণ স্তরে ছিল, এখানে হয়ে গেছে দেখো +2। আবার এখানে Fe +2 জারণ স্তরে ছিল, এখানে হয়ে গেছে +3। তাহলে জারণ সংখ্যা ম্যাঙ্গানিজের হ্রাস পেয়েছে আর আয়রনের বৃদ্ধি পেয়েছে। তাহলে এই ম্যাঙ্গানাস নিজে বিজারিত হয়েছে, তার মানে অপরকে জারিত করেছে, অর্থাৎ KMnO4 এখানে জারক পদার্থ। এবং ফেরাস সালফেটের Feর তোমার জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ফেরাস সালফেট যৌগে Fe জারিত হয়েছে, তার মানে ফেরাস সালফেট হচ্ছে তোমার অপরকে বিজারিত করবে, নিজে জারিত হয়েছে, তার ফেরাস সালফেট বিজারক পদার্থ। এটা আমরা এখান থেকে বলতে পারি। নেক্সট যেটা আমরা চলে যাব, শত জারণ বিজারণ বিক্রিয়া। শত, সেলফ অক্সিডেশন রিডাকশান রিয়াকশান। এখন সেলফ অক্সিডেশন রিডাকশান রিয়াকশান কাকে বলে বা জিনিসটা কি, সেটা একটুখানি আমরা আলোচনা করার চেষ্টা করব। বলছে কোনো জারণ বিজারণ বিক্রিয়ায় একই পদার্থের আংশিকভাবে জারণ এবং আংশিকভাবে বিজারণ হলে, এখানে জারণ কথাটা লিখে নিই, জারণটা তোমরা অ্যাড করে নাও, আমি ওখানে কারেকশান করে দিচ্ছি। অর্থাৎ আংশিকভাবে জারণ এবং আংশিকভাবে বিজারণ হলে তখন সেই প্রক্রিয়াকে বলা হয় শত জারণ বিজারণ বিক্রিয়া। যেটা আমরা আলোচনা করছিলাম যে আংশিকভাবে কোনো জারণ বিজারণ বিক্রিয়ায় কোনো একটি পদার্থের আংশিকভাবে জারণ ও আংশিকভাবে বিজারণ হলে সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে শত জারণ বিজারণ বিক্রিয়া। এক্সাম্পল হিসেবে দেখো নিয়ে আছে পটাশিয়াম ক্লোরেট, ওটাকে যদি আমরা তীব্রভাবে উত্তপ্ত করি তাহলে পটাশিয়াম ক্লোরেট বিয়োজিত হয়ে পটাশিয়াম ক্লোরাইড এবং তার সাথে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। এখানে দেখো পটাশিয়াম ক্লোরেট যৌগে পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +5, কিন্তু KCl যৌগে পটাশিয়ামের জারণ সংখ্যা হয়ে গেছে কত, -1, অর্থাৎ +5 থেকে -1 6 একক হ্রাস পেয়েছে। ঠিক একইভাবে অক্সিজেনের জারণ সংখ্যা এখানে তোমার হচ্ছে -2, ও অক্সিজেন মানে গ্যাস যখন তৈরি হয়েছে তখন হয়ে গেছে 0, জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাহলে একই পদার্থের দেখো পটাশিয়াম ক্লোরেটের একটা অংশের জারণ হয়েছে, একটা অংশের বিজারণ হচ্ছে, এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো কি শত বিজারণ ও জারণ বিক্রিয়া।
ঠিক একেবারে আরেকটা এক্সাম্পল নিয়ে হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। দেখো অ্যামোনিয়াম নাইট্রেটে এই নাইট্রোজেনটা -3 জারণ স্তরে আর এই নাইট্রোজেনটা +3 জারণ স্তরে। দেখো এই নাইট্রোজেন থেকে দেখা যাচ্ছে এখানে জারণ সংখ্যা তোমার হয়ে গেছে 0, তাহলে +5 থেকে হয়ে গেছে 0। আবার এই নাইট্রোজেনটা দেখো -3 থেকে হয়ে গেছে 0। তার মানে একটা নাইট্রোজেনের জারণ সংখ্যা বেড়েছে এবং একটা নাইট্রোজেনের জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। অর্থাৎ এক্ষুনি বললাম যে রাসায়নিক বিক্রিয়ায় একটি যৌগের আংশিকভাবে জারণ এবং আংশিকভাবে বিজারণ হয় সেই বিক্রিয়াকেই বলা ছিল শত জারণ বিজারণ বিক্রিয়া। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অসমঞ্জস বিক্রিয়া বা ডিসপ্রপোর্শন রিয়াকশান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশান, ডিসপ্রপোর্শন রিয়াকশান বা অসম বিয়োজন বিক্রিয়া। মধ্যবর্তী জারণ স্তরে থাকা কোনো মৌলের পরমাণু যদি কোনো বিক্রিয়া একই সঙ্গে জারিত ও বিজারিত হয়ে দুটি ভিন্ন ভিন্ন পদার্থ উৎপন্ন করে, যাদের একটিতে মৌলটির উচ্চতর জারণ স্তর এবং অপরটিতে নিম্নতর জারণ স্তরে অবস্থান করে, তবে সেই বিক্রিয়াকে বলা হচ্ছে অসমঞ্জস বিক্রিয়া বা ডিসপ্রপোর্শন বিক্রিয়া। মধ্যবর্তী জারণ স্তরে থাকা অবস্থায় কোনো মৌলের একটি পরমাণু যদি কোনো বিক্রিয়া অংশগ্রহণ করে দুটো ভিন্ন পদার্থ উৎপন্ন করে, যাদের একটিতে জারিত হয়ে উচ্চতর জারণ স্তরে এবং অপরটিতে বিজারিত হয়ে নিম্নতর জারণ স্তরে অবস্থান করে, সেই রকম বিক্রিয়াকে বলা হচ্ছে অসমঞ্জস বিক্রিয়া। অসংখ্য এক্সাম্পল হয়, আমি এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। যেমন ধরো ক্লোরিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরেট বা সোডিয়াম ক্লোরেট বলছি, ওটা সোডিয়াম হাইপোক্লোরাইড এখন এই করোনা পরিস্থিতিতে যেটা ডিসইনফেক্ট্যান্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন জায়গায়, তোমার কঠিন বস্তু বা জড় পদার্থের উপরে স্প্রে করা হচ্ছে, সেটা হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড NaOCl। এটা মানে বিয়োজিত হয়ে তোমার ক্লোরিন গ্যাস উৎপন্ন করে, যে ক্লোরিন গ্যাস ডিসইনফেক্ট্যান্ট বা তোমার জীবাণুনাশক হিসাবে কাজ করে থাকে। তার সাথে সোডিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়ার যদি আমরা খেয়াল করে দেখি সেটা দেখতে পাবো যে তোমার এখানে ক্লোরিনের জারণ সংখ্যা 0 ছিল, সেই ক্লোরিনের জারণ সংখ্যা 0 থেকে একটায় বৃদ্ধি পেয়ে হয়ে গেছে +1 আর একটায় হ্রাস পেয়ে হয়ে গেছে -1। তাহলে জারণ সংখ্যা এই যে একবার হ্রাস পাচ্ছে একবার বৃদ্ধি পাচ্ছে, কার? একটাই পদার্থে, সেই পদার্থটা কি? ক্লোরিন। আর যেটা আমরা শত জারণ বিজারণ বিক্রিয়া বলেছিলাম যে একই যৌগের আংশিকভাবে জারণ আংশিকভাবে বিজারণ, কিন্তু ডিসপ্রপোর্শন বিক্রিয়া যেটা বলছে দেখো একই পদার্থের জারণ এবং একই পদার্থের বিজারণ যদি হয়ে থাকে, একটাই পদার্থের জারণ হবে সাইমালটেনিয়াসলি ওরই বিজারণ হবে, সেই রকম বিক্রিয়াকে আমরা বলবো জারণ বিজারণ এই ডিসপ্রপোর্শন বিক্রিয়া। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমার যে পরের এক্সাম্পলে আমরা চলে যাব। এক্সাম্পল নাম্বার 2, ফসফরাসকে যদি আমরা গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ সহযোগে উত্তপ্ত করি, তাহলে ফসফিন এবং তার সাথে সোডিয়াম হাইপোফসফাইড উৎপন্ন হয়। ফসফিন এবং সোডিয়াম হাইপোফসফাইড, এখানে ব্যালেন্সটা করা নেই, এই ব্যালেন্সটা করলে যেটা হবে এটা 3, এটা 3 আর এটা 3, ব্যালেন্সটা তোমরা করে নিও। তাহলে সোডিয়ামের হাইড্রোক্সাইডের সাথে ফসফিনের বিক্রিয়া ফসফরাসের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হলে অবশ্যই এটা সাদা ফসফরাস। ফসফরাসের অনেকগুলো রূপভেদ হয়, ক্লাস 12 আমরা পাবো সাদা ফসফরাস, লাল ফসফরাস, ব্ল্যাক ফসফরাস, রোজ ফসফরাস, এরকম অনেকগুলো ডিভিশন থাকে, সেইগুলো আমরা ক্লাস 12 গিয়ে আলোচনা করব। এখন যেটা আমরা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে তোমার ডিসপ্রপোর্শন বিক্রিয়া। দেখো ফসফরাস এখানে জারণ সংখ্যা ছিল 0, কিন্তু এই ফসফিন যৌগে হয়ে গেছে -3, আবার সোডিয়াম হাইপোফসফাইড যৌগে হয়ে গেছে +1। তার মানে এখানে ফসফরাস 0 থেকে একবার বৃদ্ধি পেয়েছে একবার হ্রাস পেয়েছে, অর্থাৎ ফসফরাসের জারণ এবং বিজারণ দুটোই একসাথে সম্পন্ন হয়েছে। নাম্বার 3 এক্সাম্পল বলছে ক্লোরিনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটালে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম ক্লোরেট NaClO3 এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। এখানেও জারণ সংখ্যা 0 থেকে +5 আবার 0 থেকে -1, অর্থাৎ বৃদ্ধি এবং হ্রাস দুটোই ঘটেছে, তাই এরকমের বিক্রিয়াকে বলা হচ্ছে সোডিয়াম ডিসপ্রপোর্শন বিক্রিয়া। এই রকম আমরা আরও অসংখ্য বিক্রিয়া আছে, যেমন ক্লোরিনের সাথে যদি আমরা কলিচুনের বিক্রিয়া ঘটাই সেখানে ব্লিচিং পাউডার তৈরি হবে, সেক্ষেত্রেও আমরা দেখতে পাই তোমার অসমঞ্জস বিক্রিয়া ঘটেছে। ক্লাস 11-এ কিন্তু এটা আমরা পাবো আবার নতুন করে। নেক্সট যেটা আমরা চলে যাব সেটা হচ্ছে কম প্রপোর্শন বিক্রিয়া, জাস্ট রিভার্স অফ ডিসপ্রপোর্শন রিয়াকশান। ডিসপ্রপোর্শন বিক্রিয়ার ঠিক বিপরীতটা, ডেফিনেশনটা একবার রিডিং পড়লেই পরিষ্কার হয়ে যাবে। যে বিক্রিয়ায় দুটি
বিক্রিয়ক যাদের মধ্যে একটি নির্দিষ্ট মৌল দুটি পৃথক জারণ স্তরে আছে নিজেদের মধ্যে বিক্রিয়া করে এমন একটি পদার্থ উৎপন্ন করবে যার মধ্যে উক্ত মৌলটি মধ্যবর্তী জারণ স্তর প্রাপ্ত হবে। এই রকম বিক্রিয়াকে কম্পোপোর্শন রিয়াকশান। তার মানে দুটো যৌগ তাদের মধ্যে একটা নির্দিষ্ট মৌল একাধিক জারণ স্তরে থাকবে এবং ওরা যখন নিজেদের মধ্যে বিক্রিয়া করবে এমন একটা যৌগ উৎপন্ন করবে যেখানে ওই পূর্বে নির্দিষ্ট মৌলটি যে জারণ স্তরে থাকবে আগের যে দুটো ভিন্ন ভিন্ন যৌগে জারণ স্তরে ছিল তাদের মধ্যবর্তী অবস্থা প্রাপ্ত হবে। এই রকমের বিক্রিয়াকে বলছে কি কম্পোপোর্শন রিয়াকশান। এই কম্পোপোর্শন রিয়াকশানটা আমরা এবার এখানে কি করে ব্যাখ্যা করব? ব্যাখ্যাটা হচ্ছে দেখো, পটাশিয়াম ব্রোমাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড মাধ্যমে বিক্রিয়া করলে ব্রোমিন তার সাথে কেসিএল এবং জল উৎপন্ন করেছে। এখানে দেখো এই পটাশিয়াম ব্রোমেট যৌগে ব্রোমিন +5 জারণ স্তরে আছে, পটাশিয়াম ব্রোমাইড যৌগে ব্রোমিন -1 জারণ স্তরে আছে, কিন্তু বিক্রিয়ার ফলে উৎপন্ন এমন একটা যৌগ অর্থাৎ Br2 উৎপন্ন করেছে যেখানে যার জারণ সংখ্যাটা +5 এবং -1 মাঝামাঝি বা এদের মধ্যবর্তী কোনো একটা মান, অর্থাৎ এখান থেকে দেখো এর বৃদ্ধি আর এখান থেকে দেখো এখানের হ্রাস। এই রকমের বিক্রিয়াকে, অর্থাৎ এই বিক্রিয়াটাকেই যদি আমরা ঘুরিয়ে উল্টো দিকে লিখতাম তাহলেই তো সেটাকে আমরাকে তোমার ডিসপ্রপোর্শন বিক্রিয়া বলতাম বা অসমঞ্জস বিক্রিয়া বলতাম। অর্থাৎ অসমঞ্জস বিক্রিয়া ঠিক উল্টোটাই আমরা বলবো কি ডিসপ্রপোর্শন বিক্রিয়া। নেক্সট যেটা বলছে জারক ও বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার। জারক ও বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার, দিস পোর্শন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 1 বা জারক বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার আমরা দুটো পদ্ধতিতে করতে পারি। এক নম্বর হচ্ছে জারণ সংখ্যা পদ্ধতি, 2 নম্বর হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতি। প্রথমে আমরা চলে যাব জারণ সংখ্যা পদ্ধতি। জারণ সংখ্যা পদ্ধতিতে জারক পদার্থের তুল্যাঙ্ক ভার সমান জারক পদার্থের আণবিক ভর বা সংকেত ভর ডিভাইডেড বাই প্রতি অণু জারক পদার্থের বিজারণের ফলে ওর অন্তর্গত কোনো মৌলের মোট জারণ সংখ্যার পরিবর্তন বা ইলেকট্রন, জারক পদার্থ তো মানে নিজে বিজারিত হবে, বিজারণের জন্য যত সংখ্যক জারণ সংখ্যার পরিবর্তন ঘটে, ইলেকট্রন নয়, যত সংখ্যক জারণ সংখ্যার পরিবর্তন ঘটে। মনে করো সে ছিল +5, দুটো ইলেকট্রন গ্রহণ করেছে বা তার জারণ সংখ্যা +5 থেকে হয়ে গেছে +3, তার মানে হ্রাস পেয়েছে কত 2 একক। অর্থাৎ আণবিক ওজন বাই 2 যদি এক্ষেত্রে আমরা করি তাহলে সেটা তার তার তুল্যাঙ্ক ভারটা আমরা পেয়ে যাব বা ইকুইভ্যালেন্ট ওয়েটটা আমরা পেয়ে যাব। ঠিক একইভাবে বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার, কী হবে? বিজারক পদার্থের আণবিক ভর বাই সংকেত ভর ডিভাইডেড, বিজারক পদার্থের আণবিক ভর বা সংকেত ভর ডিভাইডেড বাই জারণ ক্রিয়ায় কোনো একটা যৌগের মধ্যে উপস্থিত কোনো একটি পরমাণুর জারণ সংখ্যার পরিবর্তন। মোট জারণ সংখ্যা যে পরিমাণ বৃদ্ধি পাবে বা যত পরিমাণ পরিবর্তন হবে সেটাই যদি আমরা করি তাহলে তার তুল্যাঙ্ক ভার আমরা পেয়ে যাব। নিচে কয়েকটা এক্সাম্পল আমরা এখানে কিন্তু নিয়েছি। প্রথমে বলা আছে জারক পদার্থ মানে হচ্ছে তার সে নিজে বিজারিত হবে, অর্থাৎ জারণ সংখ্যা হ্রাস পাবে, অর্থাৎ আণবিক ভর ডিভাইডেড বাই জারণ সংখ্যা হ্রাস। অ্যাসিড মাধ্যমে KMnO4 তোমার Mn2-তে পরিণত হয়। এখন যদি আমরা তার তুল্যাঙ্ক ভার ইটা বের করি, তুল্যাঙ্ক ভার বের করতে গেলে আমাদের যেটা পাবো দেখো, আণবিক ভর ডিভাইডেড বাই জারণ সংখ্যার পরিবর্তন। এখানে ছিল তোমার +7, এখানে ছিল তোমার +7 থেকে হয়ে গেছে +2, তোমার জারণ সংখ্যা হ্রাস পেয়েছে কত 5। এবার এখানে বলছে KMnO4, এই KMnO4 এর তোমার আণবিক ভরটা তোমাকে বের করতে হবে। আমি এখানে ডাইরেক্ট মানটা বসিয়ে দিয়েছি। এখন বের করতে গেলে তাহলে আমাকে কে এর পারমাণবিক ওজন, ম্যাঙ্গানিজের পারমাণবিক ওজন, অক্সিজেনের পারমাণবিক ওজন সব দেওয়া থাকতে হবে, অবশ্যই দেওয়া থাকবে। সেখান থেকে তুমি জাস্ট যোগ করে যেমন আমরা আণবিক ভর বের করেছি সেই রকম করে বসিয়ে দেবে। দিলে যেটা দেখতে পাচ্ছি 31.62, বাট ফর আওয়ার সিম্পলিসিটি বা ক্যালকুলেশনের সুবিধার জন্য 31.6 ধরে নিয়েই আমরা কাজ করি। নেক্সট এটা হচ্ছে তীব্র ক্ষারীয় মাধ্যমে KMnO4টা K2MnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে পটাশিয়াম ম্যাঙ্গানেটে রূপান্তরিত হয়, যেখানে +7 জারণ স্তর থেকে +6 জারণ স্তরে রূপান্তরিত হয়। +6 জারণ স্তরে রূপান্তরিত হওয়া মানে জারণ সংখ্যা হ্রাস পাচ্ছে কত 1 একক, অর্থাৎ তুল্যাঙ্ক ভার সমান আণবিক ভর বাই 1, অর্থাৎ 158.1 বাই 1, 158ই থেকে গেল। প্রশম মাধ্যম বা অতি মৃদু ক্ষারীয় মাধ্যম, সেক্ষেত্রে KMnO4টা MnO2-তে রূপান্তরিত হয়।
এবার সেক্ষেত্রে দেখো জারণ সংখ্যার পরিবর্তন কত হচ্ছে, +7 থেকে +4 মানে 3, অর্থাৎ 158.1/3, তার মানে 52.7। এবার আরেকটা আমরা জারক পদার্থ পাবো, খুব পরিচিত জারক পদার্থ, সেটা হচ্ছে K2Cr2O7 বা পটাশিয়াম ডাইক্রোমেট। এটা কমলা রঙের হয়, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল কি বেগুনি বর্ণের, আর পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে কমলা বর্ণের। যদি আমরা দেখি এটা অ্যাসিড মাধ্যমে চলে যায় ক্রোমিয়াম 3+এ। এখানে একটা জিনিস আমাদের ভালো করে খেয়াল করতে হবে, এখানে ক্রোমিয়ামে আছে কটা, দুটো, তাহলে একটা ক্রোমিয়ামে জারণ সংখ্যা ছিল +6। একটুখানি আমরা স্ক্রিনটা শেয়ার করব, দেখতে পাবো, তাহলে ব্যাপারটা আর একটু পরিষ্কার হবে। আমাদের ক্রোমিয়ামের জারণ সংখ্যা ছিল Cr2O7, অবশ্যই K2। এখানে ছিল ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6, সরি, ক্রোমিয়ামের জারণ সংখ্যা ছিল +6, সেখান থেকে ক্রোমিয়ামটা হয়ে গেছে +3, তার মানে +6 থেকে হয়েছে +3, বিয়োগ করলে হচ্ছে কত, +3। তাহলে একটা এখানে কিন্তু ক্রোমিয়াম আছে কটা, দুটো, তাহলে একটা ক্রোমিয়ামের জন্য বৃদ্ধি পেয়েছে 3 একক, তাহলে দুটো ক্রোমিয়ামের জন্য বৃদ্ধি পাবে নিশ্চিত রূপে 6 একক। সেটাই আমরা এখানে আলোচনা করব। দেখো ক্রোমিয়ামের, ওই জন্য আমরা এখানটা কিন্তু দেখো একেবারে 2 দিয়ে গুণ করে রেখেছি। তাহলে ক্রোমিয়ামের পটাশিয়াম ডাইক্রোমেটের আণবিক ভর যদি বের করি, সেটা হয়ে যাবে 294.18, তাকে 6 দিয়ে ভাগ করলে 49.03। এটা আমরা আমাদের গণনার সুবিধার জন্য 49 ধরেই কাজ করি। এরপরে যেটা চলে যাচ্ছে যে হাইড্রোজেন পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইড জারক এবং বিজারক দুটো হিসাবেই কাজ করে। হাইড্রোজেন পারক্সাইড দেখো যখন নিজে জারক হিসাবে কাজ করবে, তার মানে নিজে বিজারিত হবে। এখানে অক্সিজেনের জারণ সংখ্যা ছিল -1, সেখান থেকে ও যখন জলে রূপান্তরিত হচ্ছে জারণ সংখ্যা হয়ে যাচ্ছে কত, -2। তার মানে আবার এখানে বলবো, দেখো অক্সিজেন কিন্তু এখানে দুটো ছিল, তার জারণ সংখ্যার পরিবর্তন ঘটছে কত, একটার জন্য 1 একক, তাহলে দুটোর জন্য কত ঘটবে, 2 একক, অর্থাৎ তার আণবিক ভর 34কে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে 17, অর্থাৎ জারণ তুল্যাঙ্ক ভার হয়ে যাচ্ছে 17। হাইড্রোজেন পারক্সাইডের তুল্যাঙ্ক ভার হচ্ছে 17। নেক্সট আমরা চলে যাব বিজারক পদার্থ। বিজারক পদার্থ মানেই বোঝা যাচ্ছে যে নিজে বিজারিত হবে, নিজে জারিত হবে, অপরকে বিজারিত করবে। বিজারক পদার্থ তাদেরকেই বলা হয় যারা নিজেরা জারিত হয় কিন্তু অপরকে বিজারিত করে। নিজেরা জারিত হয় মানে তার জারণ সংখ্যা বৃদ্ধি পাবে। নেক্সট, বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার বের করতে গেলে সবার প্রথমে যেটা আমাদের আসবে ফেরাস সালফেট। ফেরাস সালফেট নিয়ে আমাদের প্রচুর পরিমাণে কাজ আছে, আমাদের পরীক্ষাতেও বেশ কয়েকবার এসেছে ফেরাস সালফেটের তুল্যাঙ্ক ভার আমরা কিভাবে বের করব। ফেরাস সালফেট থেকে ও হয়ে যায় ফেরিক সালফেট, মানে নিজে জারিত হচ্ছে, তাহলে জারণ সংখ্যার পরিবর্তন কত হচ্ছে, 2 থেকে 3, বৃদ্ধিটা কত, 1 একক, তার মানে 151.85। তার আণবিক ভরকে 1 দিয়ে ভাগ করা মানে 151.85ই হবে। তারপরে যেটা বলছে দেখো অক্সালিক অ্যাসিড। অ্যাকচুয়ালি অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে এইটা, তাতে 2 অণু কেলাস জল থাকে, এই কেলাস জল আর তার সাথে COOH সব মিলিয়ে যোগ করলে তার আণবিক ভর হয় 126। কিন্তু এখানে দেখো কার্বনের জারণ সংখ্যা হচ্ছে +3 থেকে হয়ে গেছে 4, কিন্তু এখানে কার্বন আছে কটা, বাম দিকে দুটো, তাহলে একটার জন্য বৃদ্ধি পেয়েছে 1 একক, দুটোর জন্য বৃদ্ধি কত হবে, 2 একক, সেই জন্য 126কে আমরা 2 দিয়ে ভাগ করেছি, হয়ে গেছে 63। নেক্সট যেটা আমরা দেখব হাইড্রোজেন পারক্সাইড, আমি আগেই বলেছি জারণ বিজারণ দুটো ধর্মই দেখাতে পারে। তাহলে যখন ও জারক পদার্থ হিসাবে কাজ করছিল, নিজে বিজারিত হচ্ছিল, মানে জল তৈরি হচ্ছিল, জারণ সংখ্যা হ্রাস পাচ্ছিল। এবার বিজারক পদার্থ হিসাবে যখন কাজ করবে, তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা বৃদ্ধি পেতে হবে, অর্থাৎ -1 থেকে ও হয়ে গেছে অক্সিজেন। তাহলে অক্সিজেনে দেখো -1 থেকে তোমার 0, তার মানে 1 একক বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এখানে অক্সিজেন আছে কটা, দুটো, একটার জন্য বৃদ্ধি পেয়েছে 1 একক, তাহলে দুটোর জন্য বৃদ্ধি পাবে 2 একক, 34/2 = 17, অর্থাৎ জারক বা বিজারক যখনই হোক না কেন ওর তুল্যাঙ্ক ভার হয়ে যাচ্ছে কত, 17। নেক্সট আমরা চলে যাব, সেটা হচ্ছে এইটা, ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে বা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে তুল্যাঙ্ক ভার আমরা কি করে নির্ণয় করব। ঠিক একই ব্যাপার, জারক পদার্থের তুল্যাঙ্ক ভার মানে হচ্ছে জারক পদার্থের আণবিক ভর বা সংকেত ভর ডিভাইডেড বাই জারক পদার্থ, মানে নিজেই বিজারিত হবে, অর্থাৎ নিজে বিজারিত হবার সময় গৃহীত ইলেকট্রনের সংখ্যা, যে পরিমাণ ইলেকট্রন গ্রহণ করবে সেই ইলেকট্রন সংখ্যা দিয়ে ভাগ করলেই তার আমরা তুল্যাঙ্ক ভার পেয়ে যাব।
বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভর মানে বিজারক পদার্থের আণবিক ভর বা সংকিত ভর ডিভাইডেড বাই বর্জিত ইলেকট্রন সংখ্যা, মানে নিজে জারিত হবে তো, তার মানে ইলেকট্রন বর্জন করবে, যত সংখ্যক ইলেকট্রন বর্জন করছে সেই সংখ্যা দ্বারা ভাগ করে দিলেই ওর আমরা তুল্যাঙ্ক ভার কিন্তু পেয়ে যাব। এক্সাম্পল হিসেবে আমরা এখানে নিয়েছি KMnO4। এখানে এই ব্যাপারটা একটুখানি বুঝতে হবে। দেখো এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা আমি এখানে করেছি, মানে অ্যাসিড মাধ্যমে MnO4টা তোমার হয়ে যায় Mn2+। এবার এই Mn2+ হলে এটাকে আমরা একটুখানি হোয়াইট বোর্ডে বোঝার চেষ্টা করি। বলছে MnO4 এই মাইনাস, এই MnO4টা অ্যাসিড মাধ্যমে হয়ে যাচ্ছে কত, Mn2+। এই Mn2+, এবার বাম দিকে অক্সিজেন 4টে বেশি আছে, বাম দিকে 4টে অক্সিজেন বেশি থাকার জন্য ওটা আমরা ডান দিকে জল দিয়ে মেকআপ করব। তাহলে 4টে অক্সিজেন আনতে গেলে 4টে জলের অণু লাগবে। যেই 4টে জলের অণু দিলাম অক্সিজেনটা ব্যালেন্স হলো, কিন্তু ডান দিকে 8টা হাইড্রোজেন বেশি হয়ে গেল। এই 8টা হাইড্রোজেন বেশি হয়েছে বলেই আমরা 8টা H+ আয়ন বাম দিকে অ্যাড করে হাইড্রোজেনটাকেও ব্যালেন্স করে নিলাম। এবার হাইড্রোজেন, অক্সিজেন, ম্যাঙ্গানিজ সব ব্যালেন্স হয়ে গেছে, কিন্তু দেখো চার্জের বা আধানের ব্যালেন্স হয়নি। এখানে 8টা পজিটিভ চার্জ আছে, এখানে একটা নেগেটিভ চার্জ আছে, তার মানে আলটিমেট +7, মানে 7টা পজিটিভ চার্জ। কিন্তু এখানে আমাদের ডান দিকে তোমার 5টা পজিটিভ চার্জ, তাহলে ডান দিকে 2টো পজিটিভ চার্জ, তাহলে আলটিমেট এদিকে 2টো আর এদিকে কেটে গেলে 5টা পজিটিভ চার্জ থাকছে। এই 5টা পজিটিভ চার্জকে প্রশমিত করতে গেলে 5টা ইলেকট্রন এখানে আমাকে অ্যাড করতে হবে, অর্থাৎ টোটাল ইলেকট্রন গ্রহণ যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার 5। এবার তাহলে এর তুল্যাঙ্ক ভার যেটা হবে E = আমরা লিখতে পারি m/5, অর্থাৎ 158.18 তাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, যেটা মান বেরোবে সেটাই আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা আগে আয়নীয় সমীকরণটাকে সমতা বিধান করার পর যত সংখ্যক ইলেকট্রন গৃহীত হচ্ছে সেই সংখ্যাটা বসিয়ে দিলেই কিন্তু এখানে আমরা পেয়ে যাব। তাই এটা, এই যে রিয়াকশানটা, ওই রিয়াকশানটা কিন্তু ওইভাবেই সমাধান করা হয়েছে। ঠিক একইভাবে তীব্র আম্লিক মাধ্যমে কি হয়ে থাকে, তীব্র আম্লিক মাধ্যমে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এইটা। যেমন ধরো তীব্র আম্লিক মাধ্যমে আমরা বলেছিলাম KMnO4 মানে হচ্ছে MnO4-, তাহলে ওটা কিসে কনভার্ট হচ্ছিল, MnO4-, কারণ K2MnO4, K2টাকে হটিয়ে দিলে, কারণ আয়নীয় ইকুয়েশান দিয়েই কিন্তু ইলেকট্রন গ্রহণ বর্জনটাকে গণনা করতে হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে একটা নেগেটিভ চার্জ, এদিকে 2টো নেগেটিভ চার্জ, এখানে 2টো, এখানে একটা, তাহলে এটাকে বাম দিকে ইলেকট্রন ব্যালেন্স করতে গেলে বা নেগেটিভ চার্জ ব্যালেন্স করতে গেলে একটা ইলেকট্রন দিতে হবে। তাহলে এক্ষেত্রে তুল্যাঙ্ক ভার হয়ে যাবে m/1, বা যেটা আণবিক ভর সেটাই তার তুল্যাঙ্ক ভার। তাহলে তীব্র আম্লিক মাধ্যমে এবং তীব্র ক্ষারীয় মাধ্যমে আমরা তুল্যাঙ্ক ভার গণনা করতে পারলাম। এবার প্রশম মাধ্যমে কি হয়, প্রশম মাধ্যমে যেটা হয়ে থাকে, দেখো MnO4- টা কনভার্ট হয়ে যায় তোমার MnO2-তে, কনভার্ট হয়। আমি আগেই বলেছি এটা প্রশম মাধ্যম অথবা মৃদু ক্ষারীয় মাধ্যমে যেদিকে অক্সিজেন বেশি, এটাকে আমরা আবার হোয়াইট বোর্ডে লিখব। আমি কি বললাম, MnO4- ওটা কনভার্ট হচ্ছে তোমার MnO2-তে। প্রশম মাধ্যম বা ক্ষারীয় মাধ্যমে যেদিকে অক্সিজেন বেশি, যত অণু বেশি ঠিক তত অণু জল সেদিকেই যোগ করো। আমরা আম্লিক মাধ্যমে কি করেছিলাম, যেদিকে অক্সিজেন বেশি তার উল্টো দিকে জল যোগ করে অক্সিজেনকে সমতা বিধান করেছিলাম। অক্সিজেন সমতা বিধান হয়ে গিয়ে হাইড্রোজেন বেশি হচ্ছিল বলে তার উল্টো দিকে হাইড্রোজেন অ্যাড করেছিলাম। কিন্তু ক্ষারীয় মাধ্যম বা প্রশম মাধ্যমটা কিন্তু ব্যাপারটা একটু আলাদা। সেটা কী হবে, যেদিকে অক্সিজেন বেশি, দেখো এখানে MnO2 2টো অক্সিজেন, এখানে MnO4 4টে অক্সিজেন। এবার আমি যদি অক্সিজেনকে ব্যালেন্স করতে যাই, তাহলে যেদিকে অক্সিজেন যত অণু বেশি ছিল তত অণু জল যোগ করবো। 2 অণু জল যোগ করেছি, 2 অণু জল যোগ করার পর এবার দেখা যাচ্ছে যে দেখো অ্যাকচুয়ালি 4টে অক্সিজেন বেশি হয়ে গেল। ওই 4টে অক্সিজেনকে আমরা OH- হিসাবে দেখিয়ে দেবো। যেই OH- হিসাবে দেখালাম, দেখো বাম দিকে হাইড্রোজেন অক্সিজেন আর ডান দিকের হাইড্রোজেন অক্সিজেন পুরোপুরি মিলে গেছে, কিন্তু আধানটা মেলেনি। এখানে আছে 4টে মাইনাস, এখানে আছে একটা মাইনাস, তার মানে 3 ইলেকট্রন। এক্ষেত্রে তুল্যাঙ্ক ভার হয়ে যাবে m/3। এইভাবে কিন্তু আমাদের আয়ন ইলেকট্রন
পদ্ধতিতে তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে হবে। নেক্সট আমরা চলে যাব পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে ব্যাপারটা একদম ইজি। পটাশিয়াম ডাইক্রোমেট অর্থাৎ Cr2O7 2-, পটাশিয়ামে জারণ সংখ্যার পরিবর্তন হয় না বলে ওটাকে ওইভাবে রেখে দিয়েছি। ওটা ক্রোমিয়াম 3+ রূপান্তরিত ছিল। ক্রোমিয়াম 3+ যখন রূপান্তরিত হয়েছে তখন দেখো বাম দিকে দুটো ক্রোমিয়াম, তাহলে এখানে দুটো ক্রোমিয়াম দেবো। এবার অক্সিজেন 7টা আছে, 7টা অক্সিজেন সমতা করতে গেলে 7 অণু জল আনতে হবে, কারণ আম্লিক মাধ্যম বলেছে যখন জল দিয়ে আনা যাবে। যেই 7 অণু জল দিয়েছি তাহলে 14টা H+ বাম দিকে দিয়ে Hকে সমতা বিধান করতে হবে। ওটা করা যেই হয়েছে দেখো এখানে দুটো নেগেটিভ, এখানে 14টা পজিটিভ, তাহলে অ্যাকচুয়ালি 12টা পজিটিভ। এখানে বলছে একটা ক্রোমিয়ামের জন্য 3টে ধনাত্মক আধান, তাহলে দুটোর জন্য কত 6টা। তাহলে এদিকে ছিল টোটাল 12টা প্লাস ছিল, আর ডান দিকে হয়ে গেছে 6টা প্লাস। তার মানে সব কিছু কেটে কুটে গিয়ে থাকছে 6টা প্লাস, বাম দিকে এক্সেস আছে, তাই এখানে সমতা বিধান করতে গেলে 6টা ইলেকট্রন বসিয়ে দাও। তাহলে এক্ষেত্রে তুল্যাঙ্ক ভার হয়ে যাবে m/6। দেখো আমরা সেটাই এখানে করেছি, যা তার আণবিক ভর, সেই আণবিক ভরকে আমরা 6 দিয়ে ভাগ করেছি। ঠিক একইভাবে হাইড্রোজেন পারক্সাইডের ক্ষেত্রেও আমরা তাই করেছি, এটা আম্লিক মাধ্যমে। নেক্সট যেটা চলে গেছে যে বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার। ফেরাস সালফেট থেকে ফেরিক সালফেট হয়েছিল, অর্থাৎ তার জারণ সংখ্যা +2 থেকে +3, তার মানে নিজে জারিত হবে, ইলেকট্রন বর্জন করবে, তাহলে বর্জিত ইলেকট্রনটাকে ডান দিকে লেখা হয়েছে, অর্থাৎ আণবিক ভর বাই বর্জিত ইলেকট্রন সংখ্যা। এখানে 151.85 ডিভাইডেড বাই 1, তার মানে 151.85। অক্সালিক অ্যাসিড আমরা আগে থেকেই জানি। অক্সালিক অ্যাসিডের যে আমরা সংকেতটা বলেছিলাম, আমি একটুখানি এখানে বলি। অক্সালিক অ্যাসিড হচ্ছে এইরকম, H2C2O4। এটা যখন আয়নিত অবস্থায় থাকে C2O4 2-, মানে H+ তার তোমার জারণ বিজারণ বিক্রিয়া এখানে পার্টিসিপেট করে না, সেই জন্য এবার C2O4 2-টা বিয়োজিত হয়ে গিয়ে 2 অণু কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে। কিন্তু দেখো এখানে কার্বন অক্সিজেন মিলে গেছে, কিন্তু আধানটা মেলেনি, বাম দিকে দুটো নেগেটিভ চার্জ আছে, তাহলে ডান দিকে দুটো ইলেকট্রন বসিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে তুল্যাঙ্ক ভার হয়ে যাবে আণবিক ভর ডিভাইডেড বাই 2, অর্থাৎ 126/2 মানে 63। এইভাবে কিন্তু আমরা তোমার অক্সালিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভারটাকে গণনা করতে পারি। হাইড্রোজেন পারক্সাইড ও আগেই বলেছি, হাইড্রোজেন পারক্সাইড এটা একটুখানি দেখে নিই। হাইড্রোজেন পারক্সাইড যেটা ছিল তোমার অ্যাকচুয়ালি হাইড্রোজেন পারক্সাইড ক্ষারীয় মাধ্যমে তোমার অক্সিজেনে রূপান্তরিত হয়। অক্সিজেন দুদিকে সমান, আর এদিকে দেখো হাইড্রোজেন দুটো বেশি, তাহলে হাইড্রোজেন দুটো যখন বেশি হয়ে আছে, কটা বেশি হয়ে আছে, দুটো হাইড্রোজেন বেশি, তাহলে দুটো OH আমরা অ্যাড করে নেব, মানে ক্ষারীয় মাধ্যমে নিয়ম, এটা আমরা নিয়মে যখন পড়বো তখন এটা পেয়ে যাব। তাহলে ডান দিকে তখন আমরা 2 অণু জল যোগ করে দেবো। দেখো হাইড্রোজেন অক্সিজেন সব ব্যালেন্স হয়ে গেছে, এখানে 2 অণু OH-। তাহলে বাম দিকে 2 অণু OH- জন্য ডান দিকে 2 অণু ইলেকট্রন যোগ করতে হয়, তাহলে E = m/2, অর্থাৎ 126/2। সেখান থেকেই আমরা ওর তুল্যাঙ্ক ভারটা পেয়ে যাব। এখানে আমি কতগুলো HW দিয়েছি, তোমরা নিজেরা করার চেষ্টা করবে, নিজেরা করে তার তুল্যাঙ্ক ভার, আর যেগুলো আন্ডারলাইন করা আছে ওই আন্ডারলাইন যৌগগুলোরই তুল্যাঙ্ক ভার তোমাকে এক এক করে বের করতে হবে। এরপরে যেটা আমরা আলোচনা করব, একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট এই অধ্যায়ের, সেটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান।